প্রশ্ন একটাই, এই নির্বাচনটা কি শুধুই বাংলাদেশের? ভোটের তারিখ ঘোষণা হয়েছিল গত বছর, অর্থাৎ 11ই ডিসেম্বর 2025-এ। আর তারপর থেকে আজ পর্যন্ত আন্তর্জাতিক, আরো গভীরভাবে বললে ভারতীয় গণমাধ্যমে এই নির্বাচন নিয়ে প্রকাশিত হয়েছে ডজনেরও বেশি বড় রিপোর্ট, প্রতিবেদন এবং সাক্ষাৎকার। সংখ্যাটা শতভাগ নিখুঁত করে বলা যাচ্ছে না, কিন্তু একটা বাস্তবসম্মত ধারণা আপনাদের সামনে শেয়ার করাই যায়। যেমন আন্তর্জাতিক গণমাধ্যমে আনুমানিক 20 থেকে 35টি বড় রিপোর্ট প্রকাশিত হয়েছে, ঠিক তেমনি ভারতীয় গণমাধ্যমে আনুমানিক 30 থেকে 55টি বড় রিপোর্ট কিংবা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তাই একটা প্রশ্ন এখানে আসতেই পারে, কেন এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের নির্বাচন, সেটি ভারতের দিক থেকে কিংবা বিশ্ব মানচিত্রে? আমরা আজকের আলোচনায় সেই উত্তর খুঁজবার চেষ্টা করব একেবারে নির্দিষ্ট তথ্য পরিসংখ্যানের মাধ্যমে। পরমাশিস, আর তো মাত্র কয়েক ঘন্টা গণতান্ত্রিক উৎসবে সামিল হতে চলেছেন বাংলাদেশের প্রায় 13 কোটি ভোটার। এই ভোটারের মধ্যে প্রায় অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। নতুন ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। জেনজির সেই ভোটারদের নিয়ে প্রধান প্রধান রাজনৈতিক দল তারা নিজেদের মতো গুটি সাজাচ্ছেন এবং ভোটের প্রচার প্রচারণাও প্রায় তুঙ্গে। কিন্তু তুমি আমি আমরা যখন এই মুহূর্তে কথা বলছি, তখনও আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা আমাদের দেশ ভারতের গণমাধ্যমে কোনো কোনো গণমাধ্যমে প্রধান শিরোনামে জায়গা পাচ্ছে বাংলাদেশের নির্বাচনের এই প্রচার প্রচারণা বা কি হতে চলেছে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কিন্তু একটা প্রশ্ন, বাংলাদেশে তো 2024 সালের জানুয়ারিতে নির্বাচন হয়েছিল। দেখো, বাংলাদেশে 2024-এর জানুয়ারিতে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের পরবর্তী সময় সে দেশের আজকে যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি সেই সময় মার্চ মাসে যতদূর সম্ভব দিল্লিতে এসেছিলেন, আমরা গেছিলাম। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে সেই নির্বাচনের পরে 2024-এর জানুয়ারিতে যে সরকার বাংলাদেশে ক্ষমতায় এসেছিল, যে রাজনৈতিক দল সরকারি ক্ষমতায় এসেছিল, সেই রাজনৈতিক দলই কিন্তু 2024-এর 5ই আগস্ট উৎখাত হয়েছে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে। এখন বিষয় হচ্ছে তোমার প্রশ্ন যে এই নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, প্রায় 72 ঘন্টা, মানে আমি ধরি 72 ঘন্টারও কম সময়, প্রায় ধরে নিচ্ছি এখন 68 ঘন্টা। ভোট শুরু হয় সকাল 7টায়, এখন ভারতীয় সময় এখানে প্রায় 1:30 বাজে। নির্বাচনের প্রচার প্রচারণা প্রায় শেষ হতে চলবে, 24 ঘন্টা প্রায় শেষ হতে চলেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো, শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা পৃথিবীর যারা গণতান্ত্রিক দেশগুলো আছে, সব দেশের যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে একটা ভোটের, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে। সেই জায়গা দাঁড়িয়ে ভারত বা অন্যান্য দেশ, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, আন্তর্জাতিক দেশের বড় বড় গণমাধ্যমগুলো, তারা এই বাংলাদেশের নির্বাচনের দিকে একেবারে সশরীরে না হলেও একেবারে সেন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কি হতে যাচ্ছে। এবং তার আগে অনেক কিছু প্রচার প্রচারণা, তার এই ঘটনার পরম্পরা, নির্বাচন কোন দিকে যাচ্ছে, নির্বাচন কেমন হবে, নির্বাচন ইনক্লুসিভ হচ্ছে কিনা, নির্বাচন যারা করাচ্ছে সেটা সঠিকভাবে হচ্ছে কিনা, আদৌ কি নির্বাচন সঠিকভাবে হবে, এসব নিয়ে নানা রকম মিডিয়া কিন্তু দেখাচ্ছে। বাংলাদেশের মিডিয়া তো আসছেই, ভারতের মিডিয়া দেখাচ্ছে, পৃথিবীর বড় বড় গণমাধ্যম দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কেননা আমরা দেখাচ্ছি আজকে ভারতের মিডিয়া কেন বাংলাদেশের মিডিয়াকে নিয়ে এত, বাংলাদেশের ঘটনা নিয়ে কেন। দেখো, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সরকার জিতে আসার পরও তাদের কথায় তারা গণবিক্ষোভের জেরে উৎখাত হয়। সেই জায়গায়, সেই মাটিতে দাঁড়িয়ে যখন আবার একটা নির্বাচন হয়, তখন সবারই দৃষ্টি থাকে সেই নির্বাচনটা কেমন হতে যাচ্ছে, কিরকম হবে, আদৌ কি সম্ভব। তাহলে আগে যারা বলেছিল নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, তারা ক্ষমতায় এসেছিল, তাহলে কেন উৎখাত হলো? তার পরিস্থিতি আমরা, পরম্পরা, সবটাই আমরা কম বেশি ওয়াকিবহাল। সেই মাটিতে দাঁড়িয়ে যখন নির্বাচন নতুন করে সম্পন্ন হওয়ার কথা হয়, তখন কিন্তু সবার নজর থাকে যে নির্বাচনটার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। কেন? ভারতের মাটিতে দাঁড়িয়ে কোনো গণমাধ্যম যখন এই বিষয়টা প্রচার প্রচারণা আনে, তখন ভারতবাসীরাও কিন্তু দেখে। সব জায়গাতেই কিন্তু একটা শিক্ষার পাঠ নেওয়ার জায়গা, যে গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে গেলে যে আন্দোলন, যে গণবিক্ষোভ, আবার যার পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা চলছে, তার গতি প্রকৃতি, তার প্রেক্ষাপট, তার ইতিহাস কেমন হয়, এটা কিন্তু গোটা পৃথিবীর সাধারণ মানুষের কাছে, যারা গণতন্ত্রের পূজা করে, গণতান্ত্রিক অধিকারের মধ্য দিয়ে যে কোনো দেশের নাগরিক তার দেশের সরকার
সরকারকে গঠন করে তাদের কাছ থেকে কিন্তু এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে একটা শিক্ষার পাঠ, এটা আমার বিশ্বাস। সেই কারণেই সমস্ত গণতান্ত্রিক বা আন্তর্জাতিক মিডিয়া কিন্তু বাংলাদেশের এই নির্বাচনকে তাদের দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করছে এবং পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করছে এর প্রতিচ্ছবি। হ্যাঁ, আমি তোমাকে যে প্রশ্নটা করেছিলাম যে 2024 জানুয়ারিতে তো ভোট হয়েছিল, তাহলে কেন আবার নতুন করে ভোট? দেখো, এই 12ই ফেব্রুয়ারির যে নির্বাচনটি, সেটি প্রেক্ষাপট মূলত 2024 জানুয়ারির নির্বাচন, সেই তথাকথিত নির্বাচন। বাংলাদেশের মানুষ তো বটেই, সারা বিশ্বের তাবর তাবর বড় গণমাধ্যমগুলো কিন্তু প্রশ্ন তুলেছিল যে সেই নির্বাচনগুলোতে বড় বিরোধী শক্তির অংশগ্রহণ ছিল না, ভোটারদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, আন্তর্জাতিক স্তরে গ্রহণযোগ্যতা নিয়ে চরম বিতর্ক হয়েছিল। এবং তারপর একটি রাজনৈতিক অচলাবস্থা শুরু হয় 2024-এর 5 আগস্ট। আমরা কি দেখেছি? রাজপথে আন্দোলন, রাষ্ট্রযন্ত্র এবং বিরোধী শক্তির টানাপোড়েন, অর্থনীতি এবং কূটনীতিতে অনিশ্চয়তা, আন্তর্জাতিক চাপ এবং তারপর বাংলাদেশে আবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ। তুমি জানো যে গত বছর 2025-এর 11ই ডিসেম্বর বর্তমান এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়। এবং এই নির্বাচনী রোডম্যাপ করার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু বলেছিলেন যে একটি রিসেট বাটন প্রেস করা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সমস্ত কিছু, ধর্মীয় প্রেক্ষাপটের ক্ষেত্রে রিসেট বাটন উনি প্রেস করবেন। সঙ্গতভাবেই ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, তুমি জানো যে নোবেল লরিয়েট, তিনি অর্থনীতিতে তার অবদান রয়েছে এবং তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং নানা রকম ভাবে তার আন্তর্জাতিক কানেকশন নিয়ে আলোচনা এবং সঙ্গে সমালোচনাও রয়েছে। উনি কিন্তু দুই দিক থেকেই প্রায় সমানভাবে আলোচিত। এবং এখনো আমরা যখন কথা বলছি এই গণমাধ্যমের উঠে আসা রিপোর্টগুলো নিয়ে, এখনো বাংলাদেশের অনেকেরই মধ্যে সংশয়, নির্বাচন কি হবে আদৌ? 12 তারিখে তারা কি ভোট দিতে যেতে পারবেন আদৌ? নির্বাচন কি সত্যিকার অর্থে ভোটের যে প্রকৃত ফলাফল সেটি রিফ্লেক্ট করবে? অনেকে প্রশ্ন তুলেছেন যে ভোটের পর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মিডিয়া উপদেষ্টা তিনি বলেছেন যে ভোটের ফল নির্ধারিত সময়ের থেকে বেশি সময় পরে প্রকাশ করা হতে পারে, কারণ গণভোট আর জাতীয় ভোট একসঙ্গে হবে, ফলাফল আসতে দেরি হবে। এবং সেই কারণেই অনেকের মধ্যে, আমাদের অনেক দর্শক হয়তো আমাদের এই মন্তব্য শুনে তারা হয়তো সমালোচনা করবেন, কিন্তু বাস্তবতা চোখ বুঝলেও বাস্তবতা তো উপেক্ষা করার মতো কোনো সুযোগ আমাদের কারোর কাছে নেই। হয়তো অনেকের আমাদের বক্তব্যের সঙ্গে অনেকে সহমত হবেন না কিংবা ভিন্ন মত হবেন, সেটা তাদের নিজস্ব দায়িত্ব, কিন্তু আমরা খোলা চোখে সাদা চোখে যা দেখেছি সেটাই আমরা দর্শকদের সামনে তুলে ধরতে চাইছি। সে কারণেই বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি 12 তারিখ 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখনো পর্যন্ত সেটা মনে হচ্ছে, সে কারণেই সম্ভবত বাংলাদেশের অভ্যন্তরে তো বটেই, ভারত এবং আন্তর্জাতিক মহলের কাছে একটি বড় সড় উদ্বেগ, উৎকণ্ঠা এবং অবশ্যই কৌতূহলের বিষয়। আমরা একটু জেনে নেব পরমাশিস যে কেন বিশ্ব গণমাধ্যমে এবারের বাংলাদেশের নির্বাচনটি এত গুরুত্বপূর্ণ বলে তুলে ধরা হচ্ছে। দেখো, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর রিপোর্ট একসঙ্গে রাখলে একটা পরিষ্কার প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। সেটা কি? বিশ্ব মিডিয়া এই নির্বাচনকে দেখছে কে জিতবে হিসেবে নয়, কি বদলাতে পারে সেই হিসেবে। আশা করি তুমি বুঝতে পারছো যে কে জিতবে কে হারবে সেটা নয়, কি বদলাবে। কারণ বাংলাদেশের 2024-এর 5 আগস্ট হয়েছিল আসলেই বাংলাদেশের সংস্কারের লক্ষ্য নিয়ে, বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে। ফলে আমরা দেখেছি যে রয়টার্স বারবার বলছে পোস্ট ক্রাইসিস, প্রি ইলেকশন ফেজ অ্যান্ড ট্রানজ্যাকশন, এবং একই রকম ভাবে আল জাজিরিয়া ফোকাস করছে যে জনগণের অংশগ্রহণ, বিরোধী রাজনীতি, ক্ষমতার ভারসাম্য। ফ্রান্স 24 তারা কি দেখছে? মিস ইনফরমেশন, ডিজিটাল ন্যারেটিভস, ভোটের আগে অনলাইনের বিভিন্ন জরিপ। অবশ্য আরেকটি গণমাধ্যম, বিশ্বখ্যাত গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট দেখছে গণতন্ত্র, প্রেস ফ্রিডম, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির দিক থেকে। এখানে খেয়াল করলে বোঝা যায় পরমাশিস যে বিশ্ব মিডিয়ার প্রশ্ন কিন্তু একই রকম। কি সেটি প্রশ্ন? সেটি হচ্ছে নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হবে, রাজনৈতিক স্থিতিশীলতা আদৌ ফিরবে কিনা বাংলাদেশে। এবং অবশ্যই আরেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি প্রায় সমস্ত বিশ্ব গণমাধ্যম প্রশ্ন তুলেছে যে দক্ষিণ এশিয়ায় এর কি প্রভাব পড়বে। অর্থাৎ বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তো নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ায় একটি ইতিবাচক প্রভাব পড়বে, কিন্তু নির্বাচনকালীন সহিংসতা কিংবা নির্বাচনের ফলাফল নিয়ে যদি প্রধান দুই রাজনৈতিক শিবির প্রতিপক্ষ যদি রণংদেহী কোনো ঘটনা ঘটায়, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় এর কি কুপ্রভাব পড়বে। বিশ্বের কাছে বাংলাদেশের নির্বাচন একটা গণতান্ত্রিক পরীক্ষা বলেও অনেক বড় গণমাধ্যমের সম্পাদকীয় কলামগুলোতে প্রকাশ পেয়েছে।
কিভাবে? দেখো, সেটা তো স্বাভাবিক। বিষয়টা হচ্ছে, বাংলাদেশের 2024-এর 5ই আগস্টের পর বিগত দিনে 15 বছর বাংলাদেশে একটি রাজনৈতিক দল ক্ষমতায় থেকেছে তাদের বক্তব্য অনুযায়ী, তারা নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সাধারণ মানুষ, কোটা বিরোধী আন্দোলন, সংস্কারের পক্ষে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতটা গোটা বিশ্ব কিন্তু দেখেছে। এখন সেই দেখার পর, আমি আগের কথাতেও বলেছি, সেই দেখার পর আবার নতুন করে 2024-এর জানুয়ারিতে নির্বাচন হয়, একটা দল জেতে, 2024-এর 5ই আগস্ট সেই দল উৎখাত হয়। তা সেখানে দাঁড়িয়ে এই উৎখাত হওয়া, এবং পরবর্তীতে 17 মাস আগে 1400 লোক মারা গেছে, পরবর্তীতেও বেশ কিছু লোক মারা গেছে, সেটা আন্তর্জাতিক গণমাধ্যম বলো, বিভিন্ন মানবাধিকার রিপোর্টেও কিন্তু তা উল্লেখ রয়েছে। এবং এই নিয়ে কিন্তু মামলা মকদ্দমা, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সাজা ঘোষণা হয়েছে, মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হয়েছে, সে নিয়ে বিতর্ক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে, এর পরে যখন বাংলাদেশের মাটিতে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনটা কি আদৌ সুষ্ঠু নির্বাচন হবে? মানুষের অংশগ্রহণ থাকবে? প্রতিপক্ষের সঙ্গে প্রতিপক্ষের কি আবার সংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে? আবার কি রক্তাক্ত হবে ঢাকার রাজপথ? মানুষের মনে কিন্তু এই আতঙ্কটা আছে, সাধারণ মানুষের মনে আছে, গোটা পৃথিবী। সেই জায়গায় দাঁড়িয়ে যারা দায়িত্ববান সংবাদ মাধ্যম, মানবাধিকার সংগঠন, তারা তো স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে ভীষণভাবে তারা আলোচনায়, গবেষণায়, সমীক্ষায় আসবে। এবং তারা কিন্তু এটাও সমীক্ষা করছে যে সোশ্যাল মিডিয়াতে যে যে জিনিস এটা নিয়ে হচ্ছে, সেটাও কিন্তু তারা উল্লেখ করছে। তার মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো জায়গায় কোনো রকম ফাঁক থাকছে না। সাধারণ মানুষ কি বলছে, জনমত এবং সমীক্ষা বলছে, মিডিয়া কি বলছে, সবটা নিয়েই কিন্তু এটা কম্পাইল করে একটা রিভিউ করার চেষ্টা করা হচ্ছে। এটা একদম অত্যন্ত জরুরি। তার কারণ, কেন আমরা গণঅভ্যুত্থানটা দেখেছি, দেখো, মানুষের প্রাণ যাওয়া দেখেছি, প্রধানমন্ত্রীকে পালিয়ে আসতে দেখেছি। খুব কম সংখ্যক গণমাধ্যমকে মিস ইনফরমেশন দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে। আন্তর্জাতিক গণমাধ্যমে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় মিস ইনফরমেশন, প্রোপাগান্ডা বা বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য বা পাল্টাপাল্টি বিষয় বা নির্বাচন নিয়ে একটি প্রোপাগান্ডা চলছে। সেটি আমরা ফ্রান্স 24 ভিত্তিক যে ফ্রান্সের প্রভাবশালী গণমাধ্যম, সেখানে আমাদের যে বিশ্লেষণ, সেখানে কিন্তু আমরা বলেছি। তো এটাও একটা বড় ফ্যাক্ট। এবার একটি চ্যালেঞ্জ, যে নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে যাওয়া, এটাও ফলাফলে কিংবা পরবর্তীতে স্থিতিশীল বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে হয়তো একটা বড় চ্যালেঞ্জ বলে অনেকেই মনে করছেন, বা বিভিন্ন মিডিয়াও কিন্তু সেই আভাস দিচ্ছে। পরমাশিস, এবার আরেকটি গুরুত্বপূর্ণ বলবো আমাদের জন্য, বিশেষ করে আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে যারা কাজ করি, যারা বিভিন্ন সময় আলোচনার টেবিলে আমি ভারতের পক্ষে, বাংলাদেশ বিপক্ষে, কিংবা বাংলাদেশের পক্ষে যারা বসে গলা ফাটাচ্ছেন, ভারতের বিপক্ষে যারা চিৎকার করছেন, বা আমাদের এপারে আমরা বসে বলছি যে ওপারে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ওপারে বসে আবার এখানে বলা হচ্ছে সংখ্যালঘু নির্বাচন। হাসিনা পরবর্তী সময় 17 মাসে আমরা দেখেছি যে দুই দেশের গণমাধ্যম এবং গণমাধ্যমের ডিজিটাল ভার্সনের একটি অংশে তুমুল প্রোপাগান্ডা, কে কত বেশি প্রোপাগান্ডা চালাতে পারে। এবং আমরা যেমন দেখেছি বাংলাদেশের অভ্যন্তর থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্রোল করে বিভিন্ন রকমের নেতিবাচক শিরোনাম দিয়ে খবর এসছে ডিজিটাল মাধ্যমগুলোতে, ইন্ডিয়াকে ঠুসে, যেটি আমরা প্রচলিত শব্দ ব্যবহার করি। আবার একই রকম ভাবে আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে পশ্চিমবঙ্গের গণমাধ্যমের একটি অংশ, শক্তিশালী অংশ, ডিজিটাল ভার্সনের ক্ষেত্রেও সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ঠুসে বা তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে একই রকম ভাবে আমরা কিন্তু খবরের শিরোনাম হতে দেখেছি। খবরের ভেতরের বিষয়বস্তু যাই থাক, শিরোনামটা বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শকদের কাছে। এই যে বিষয়গুলো আমরা দেখেছি দুই দেশের মধ্যে চলছে, সুতরাং স্বাভাবিকভাবেই এই প্রশ্ন সামনে আসছে যে বাংলাদেশের নির্বাচনে, মানে অর্থাৎ ভারতের দিক থেকে এই নির্বাচনটিকে কিভাবে, কেন এত বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। দেখো, ভারতের কাছে বাংলাদেশ শুধুমাত্র একটি প্রতিবেশী দেশ এমনটি নয়, বাংলাদেশ ভারতের কাছে সবচাইতে কৌশলগত প্রতিবেশীও দেশটি। আর এ কারণেই ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে কিছু নির্দিষ্ট প্রশ্ন ঘুরে ফিরে আসছে। পরমাশিস, আমরা তো এর আগে যতটা কথা বললাম সেটি মিস ইনফরমেশন, এবং সেটি একটি অংশের পক্ষ থেকে আমরা দেখেছি, এবং বিশেষ করে 2024-এ 5 আগস্টের পর থেকে সেটা প্রবল আকার ধারণ করেছিল। তবে আসার কথা এই মিস ইনফরমেশন বা এই বিভিন্ন ন্যারেটিভ দিয়ে
খবরের শিরোনাম করা, সেটি সম্প্রতি আমি আর তুমি আমরা দুজন এর আগে বলেছি যে ভারতীয় গণমাধ্যম হয়তো তাদের যে টিউনিং সেটা ঘুরিয়ে বাংলাদেশের দিক থেকে ইতিবাচক খবর করছে, এটা আমরা দেখেছি। আমরা শুধু নেগেটিভ খবর করেছে সে বিষয়টি বললে ভুল বলা হবে, খানিকটা তারাও এখন পজিটিভ রিপোর্ট করছে। কিন্তু আমি সামগ্রিকভাবে ভারতের বড় গণমাধ্যমগুলোর কথা বলছি, যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এই সমস্ত খবর, এই সমস্ত গণমাধ্যম সর্বজনবিদিত, সর্বজন শ্রদ্ধেয় এবং গ্রহণযোগ্য গণমাধ্যমে কিন্তু অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে গত 17 মাসের ইন্টারিম সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারত বাংলাদেশের সম্পর্ক নির্ণয়নের ক্ষেত্রে। এই কয়েকটি গণমাধ্যম, বিশেষ করে ভারতের বড় গণমাধ্যমগুলো কিন্তু অত্যন্ত ভাইটাল এবং দায়িত্বপূর্ণ রোল প্লে করেছে এবং এখনো তারা করে যাচ্ছে। সে কারণেই আমি আজকে তাদের এই ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এই প্রধান প্রধান ভারতীয় গণমাধ্যম, যা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গণমাধ্যমকে কোট করেই বলছি যে এই ভারতীয় গণমাধ্যমগুলো রিপোর্টে কিছু প্রশ্ন ঘুরে ফিরে এসেছে। সেই প্রশ্নগুলো কি? নতুন সরকার এলে ভারত বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাবে, এটি আমাদেরও প্রশ্ন। একই রকম ভাবে প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন, সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশে প্রভাব কি পড়বে কিনা। সামগ্রিকভাবে এটা একটি মৌলিক প্রশ্ন। সংখ্যালঘু পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকবে বাংলাদেশের অভ্যন্তরে, কিংবা উত্তর পূর্ব ভারতের যোগাযোগ এবং ট্রানজিট কতটা নিরাপদ থাকবে। আর এই সমস্ত কারণেই আমি একটু আগেও বলছিলাম যে টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি তাদের শিরোনাম হয়েছে। আমি যদি ইন্ডিয়ান এক্সপ্রেসের কথা বলি, তাহলে সেই মিডিয়াটি কি লিখেছে, বিশ্লেষণধর্মী একটি লেখায় আমরা দেখেছি যে তারা বলছে যে ভোটার কাঠামো, তরুণ প্রজন্ম, রাজনৈতিক বদল, এই সমস্ত বিষয়কে তারা গুরুত্ব দিয়ে খবর করছে। টাইমস অফ ইন্ডিয়া বেশি ঘটনাভিত্তিক ডেইলি ইভেন্টের দিকে নজর দিচ্ছে, বিশেষ করে প্রধান রাজনৈতিক দুই প্রতিপক্ষ বিএনপি ভার্সেস জামায়াত ইসলামী, তাদের ভোটের প্রচারণা, ভোটের প্রতিপক্ষকে আক্রমণ কিংবা ভোটের আইন শৃঙ্খলার বিষয়, ডেইলি ইভেন্ট আমরা যেটাকে সাংবাদিকদের ভাষায় বা আমাদের মিডিয়ার ভাষায় বলি, ডেইলি ইভেন্টের দিকে তারা গুরুত্ব আরোপ করছে। তুমি জানো যে আরেকটি বাংলাদেশের দর্শকদেরও বা পাঠকদের ক্ষেত্রেও গ্রহণযোগ্য এনডিটিভি, যাকে হয়তো বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন যে ভারতের একমাত্র গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য গণমাধ্যম এনডিটিভি। সেই এনডিটিভিতে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব, এই সমস্ত বিষয়ে ইনডেপথ তারা স্টোরি করছে, তারা সম্পাদকীয় করছে এবং তারা কিন্তু টক শোতে এই বিষয়গুলো জায়গা দিচ্ছে। একই রকম ভাবে আরেকটি ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস, সেই গণমাধ্যমটিতেও বাংলাদেশের স্থিতিশীলতা বনাম অনিশ্চয়তা এইরকম ভাবে তাদের সম্পাদকীয় লেখায় বা বিভিন্ন প্রতিবেদন বা বিশ্লেষণধর্মী লেখাতে উঠে এসেছে। এই বিষয়গুলো যদি আমরা একেবারে একটা নির্দিষ্ট উইন্ডোতে দেখি, তাহলে ভারতের কাছে এই নির্বাচন, ভারতের গণমাধ্যমের কাছে বা ভারতের কাছে এই নির্বাচন মানে প্রতিবেশী দেশে ক্ষমতার ভারসাম্য বদলালে নিজের কূটনীতি বা নিরাপত্তা কতটা প্রভাবিত হবে, সেই বিষয়গুলো কিন্তু ভারতীয় গণমাধ্যম বারবার ঘুরিয়ে ফিরিয়ে সামনের দিকে এনেছে। এখানে পরমাশিস আমি বলবো, আমি নিজেও একজন গণমাধ্যমের প্রতিনিধি, তুমিও একজন গণমাধ্যমের প্রতিনিধি, এবং প্রথম কলকাতা ভারত বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক তারা দেখেন, নিয়মিত আলোচক সমালোচক সবাই দেখেন। সে কারণে আমি বলবো যে এই ভারতীয় গণমাধ্যমের পুরোপুরি নির্যাস থেকে আমার যেটা মনে হয়েছে, ভারতীয় গণমাধ্যমের এই দায়িত্বশীল অংশ কিন্তু আবেগ দিয়ে কোনো প্রতিবেদন করেনি, তারা তথ্যভিত্তিক এবং বাস্তবতা নির্ভর প্রতিবেদন করছে এবং তারা এখনো যে স্ট্যান্ডে রয়েছে সেই স্ট্যান্ড কিন্তু অত্যন্ত ইতিবাচক বলে আমার মনে হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক রিবিল্ড, পুনঃস্থাপন করার ক্ষেত্রে। দেখো, ভারতের দক্ষিণাঞ্চলে যদি খুব ভারী নিম্নচাপ হয় তার প্রভাব কিন্তু বাংলাদেশে পড়ে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যদি খুব গভীর নিম্নচাপ দেখা দেয় তখন কিন্তু আমাদের দেশের মিডিয়া থেকেও কিন্তু বাংলাদেশের আবহাওয়া নিয়েও কিন্তু রিপোর্ট দেওয়া হয়। তা চরম বাস্তবতায় যদি বলতে হয়, ভারত বাংলাদেশের সম্পর্ক, সামনে বাংলাদেশের নির্বাচন, সেই নির্বাচনকে যদি একটা শিক্ষা ব্যবস্থা দেখতে হয়, তাহলে একটা শিক্ষা ব্যবস্থা, একটা পাঠ্যক্রমের মধ্যে অনেকগুলো সাবজেক্ট থাকে, ল্যাঙ্গুয়েজ থাকে, হিস্ট্রি থাকে, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, বায়োলজি থাকে। বিষয়টাকে এরকম ভাবে কিন্তু ভারতীয় মিডিয়া বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন
অ্যাঙ্গেলে কিন্তু দেখার চেষ্টা করছে। আর একটা বিষয় যেটা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিভিন্ন সমাজ মাধ্যমের পোস্ট নিয়ে যেসব কথা বলছেন, যে তার মানে অত্যন্ত তারা ভীষণভাবে নিরীক্ষণ করছেন। আমি আগেও বলেছি যে ধরো আজকে যদি কলকাতার কোনো গণমাধ্যম বা ভারতের একটা খুব সর্বভারতীয় গণমাধ্যম একটা পোস্ট করে দেয় তাদের সোশ্যাল মিডিয়ার পেজে, একেবারে 100 মুখী সংশয়ের মুখে পড়েছে নির্বাচন, সে দায়িত্ব নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় কেউ লিখে দিল, সেটা কিন্তু মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখবে, কিন্তু এর বাস্তবতাটা কোথায়? বাস্তবতা থাকছে না। এই সময় কিন্তু বিভিন্ন সমাজ মাধ্যম কিন্তু ওই সমাজ মাধ্যমকে ব্যবহার করে কিছু ব্যক্তিকেন্দ্রিক মানুষ কিন্তু বিদ্বেষের রাজনীতি দিয়ে মুনাফা লুটেছে। কিন্তু আমি আগেও বলেছি যে আজকে যে আমরা নিয়ে আলোচনা করছি, দায়িত্বশীল গণমাধ্যম বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটটাকে দেখছে, এবং দক্ষিণ এশিয়ায় ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, শুধু সম্পর্ক যে মুখের কথায় নয়, বাস্তবতায় সেগুলো যে নিরীক্ষণ করা হচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এইটা অনেকটা বেশি কাজে লাগবে বাংলাদেশের সাধারণ নাগরিকদের, যে ভারত বাংলাদেশের বাস্তবতায় যে সম্পর্ক, ভৌগোলিক যে সম্পর্ক, ব্যবসায়িক যে সম্পর্ক, বাণিজ্যিক যে সম্পর্ক, শিক্ষার যে সম্পর্ক, স্বাস্থ্যের যে সম্পর্ক, সেই বাস্তবতায় বাংলাদেশের নির্বাচনটা যাতে হয় এবং সে দেশের মানুষ বিষয়টাকে নিরীক্ষণ করে একটা সম্পূর্ণ দায়িত্বশীল, সচেতন, সুন্দর সরকার গড়ে তুলতে পারবে, একটা ভালো রাজনৈতিক দলকে তারা ক্ষমতায় এনে। সেই জন্যই কিন্তু এই নিরীক্ষণ। এতে কিন্তু এটা যদি কেউ ভাবে যেটা প্রভাব বিস্তার, নট দ্যাট, আমাদেরও স্বার্থ আছে। বাংলাদেশ যদি সুন্দর, সুস্থ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে আগামীতে এগোতে পারে, তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক, স্বার্থের সম্পর্ক যেমন এগোবে, আত্মার সম্পর্ক তেমন এগোবে। একদমই। পরমাশিস, আমরা যে বিষয়ে কথা বলছিলাম বাংলাদেশের নির্বাচন, একটা প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশের জন্য, ভারতের জন্য, ভারত বাংলাদেশের সম্পর্কের জন্য, নাকি বাংলাদেশ এখন ভূ রাজনৈতিক ভাবেই বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ? দেখো, আমাদের এখানে আমরা প্রথম কলকাতার পক্ষ থেকে আমরাও আমাদের নিজস্ব মূল্যায়ন কি সেটা যদি আমি বলি তোমার মাধ্যমে দর্শকদের, দেখো এখানে মিডিয়ার যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণের সঙ্গে আমাদের বিশ্লেষণের অনেক ক্ষেত্রে আমরা একমত, কিন্তু তারপরেও বলবো বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভাবে দেখা হচ্ছে ভৌগোলিক অবস্থানের কারণে। বাংলাদেশ দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া আর ভারত মহাসাগরের সংযোগ স্থল হিসেবে। পরমাশিস, উপেক্ষা করার জায়গা নেই। ভারতের উত্তর পূর্বের করিডোর, বঙ্গোপসাগরের প্রবেশদ্বার এবং অবশ্যই আঞ্চলিক নৌপথের কেন্দ্র, এটা বাংলাদেশকে বানিয়েছে এক কৌশলগত নোড। দ্বিতীয়ত, ভারত চীন প্রতিযোগিতার মাঝখানেও রয়েছে বাংলাদেশ। কিভাবে সেটা? দেখো, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক দ্বন্দ্ব এই দুটো দেশ, ভারত বনাম চীন। তুমি, আমি, আমরা কেউই, এবং দর্শক যারা দেখছেন, যারা হয়তো আমাদের কথা এতক্ষণ ধরে শুনেছেন, যারা চলে গিয়েছেন প্রথমে দেখে, তারা হয়তো মিস করবেন, তারাও জানেন যে হ্যাঁ, এই কথা সত্যি যে ভারত বনাম চীন এই দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে পারস্পরিক দুই প্রতিদ্বন্দ্বী দেশ, শত্রু বলবো না, প্রতিদ্বন্দ্বী দেশ। বাংলাদেশ এখানে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। চীনের দিক থেকে অবশ্যই সেটি পরিকাঠামো, বন্দর এবং ঋণ, আর ভারতের দিক থেকে যেটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, নিরাপত্তা, ট্রানজিট এবং অবশ্যই সীমান্ত। তুমি জানো ভারত বাংলাদেশের সীমান্ত প্রায় ৪,৫০০ কিলোমিটার। সুতরাং এটাকে কোনোভাবেই ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বাইরে বাংলাদেশকে রাখার কোনো সুযোগ নেই। যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, স্থিতিশীলতা, অর্থনৈতিক কাঠামো এই ৪,৫০০ কিলোমিটার নিরাপত্তার কারণেই অনেকাংশেই ভারত নির্ভরশীল। শুনলে কথাগুলো খুব তেতো বলে মনে হবে, কিন্তু বাস্তবতা, আমি বললাম যে চোখ বন্ধ করে শুধু আবেগের নৌকোয় এগিয়ে গেলে চলবে না, আমাদের বাস্তবতাকে দেখতে হবে। আজকে যদি ভারতের জায়গায় পাকিস্তান থাকতো, পাকিস্তানের জায়গায় বাংলাদেশ থাকতো, তাহলে হয়তো বিষয়টি অন্যরকম। আমি ভৌগোলিক ক্ষেত্রে বলছি। তাহলে কি দাঁড়ালো? দেখো, চরম বাস্তবতায় যদি তুমি বলো, শেষ হয়নি। বাংলাদেশের মাটি ভারতের নিরাপত্তার ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে সব জায়গায় কিন্তু একটা অন্যতম করিডর। সেটা সবসময় ভারত সেটাকে কাজে লাগাবে। সেটা হচ্ছে নিরাপত্তা হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, ঐতিহাসিক সম্পর্ক হোক, কি ভৌগোলিক অবস্থানগত হোক। তোমার যদি আমি একটা উদাহরণ দিই, যে আজকে তুমি দেখো যে আইসিসি কে বলা হচ্ছে মেড ইন ইন্ডিয়া, দক্ষিণ এশিয়াতে বিশ্ব ক্রিকেটের মঞ্চে বাংলাদেশকে বাদ দেওয়ার ক্ষেত্রেও সেন্টিমেন্টাল জায়গা থেকেও কিন্তু বাংলাদেশ এবং ভারতকে দূরে রাখা যায় না।
চরম বাস্তবতায় কিন্তু গত রাতে লাহোরে কিন্তু সেটা আইসিসির কার্যকারিতার কারণেই কিন্তু এটা প্রমাণিত হলো। একদমই তাই। পরমাশিস, তুমি যখন এই আইসিসির এই প্রসঙ্গে টানলি, তো প্রিয় দর্শক আপনারা, আমরা বলেছি যে আসলে গ্রিন রুমেই জিতে গেছে বাংলাদেশ। এই শিরোনামে ভিডিওটি ইচ্ছে করলে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। প্রসঙ্গে ফিরছিলাম, যেটা বলছিলাম, দেখো ভারত চীনের মধ্যে একটা ব্যালেন্সিং পজিশনে রয়েছে বাংলাদেশ, উপেক্ষা করার কোনো জায়গা নেই। ফলে নির্বাচনের পর বাংলাদেশ কোন দিকে কতটা ঝোঁকে, এই প্রশ্নটা বিশ্ব শক্তির কেন্দ্রগুলোর কাছে এটা গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় যেটি বলছিলাম, বঙ্গোপসাগর এবং সামুদ্রিক কেন্দ্রিক রাজনীতি, এটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল। শেখ হাসিনার পতনের কারণ হিসেবেও বলা হচ্ছিল সেন্ট মার্টিন দ্বীপ, যেটা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত একটি ডেস্টিনেশন ছিল। এগুলো প্রচলিত একটি কথা হিসেবে ধরে নেওয়া হয়, জনশ্রুতি রয়েছে। এগুলোর দায়িত্বশীল জায়গা থেকে আমাদের কাছে কোনো দালিলিক প্রমাণ নেই, আর আমরা দালিলিক প্রমাণ ছাড়া এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাও বলতে চাই না। সুতরাং বঙ্গোপসাগর ও সামুদ্রিক কেন্দ্রিক যে রাজনীতি যেটা দৃশ্যমান, সেখানে আজ শুধুমাত্র কিন্তু সমুদ্র একা নয়, এর সঙ্গে বাণিজ্য, জ্বালানি এবং সামরিক উপস্থিতিও কিন্তু বহুলাংশে সংযুক্ত। আর এসব মিলিয়েই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এখন আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আরেকটি বিষয়, সেটি অবশ্যই সামগ্রিকভাবে এই বাকি যেগুলো বলছিলাম, অর্থনীতি এবং শ্রম শক্তি। বাংলাদেশ মানে 17 কোটির বাজার, গ্লোবাল গার্মেন্টস সাপ্লাই চেন, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত শ্রম সংযোগ। অস্থিরতা মানে বিশ্ব অর্থনীতিতে একটি ঢেউ। আর এ কারণেই বিশ্ব চায় বাংলাদেশ একটা স্থিতিশীল জায়গায় পৌঁছাক, বা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক একটি স্থিতিশীল সরকার। কি বলবে? না, এটা তো স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু নেই। বাংলাদেশ স্থিতিশীল জায়গায় থাকলে সেটা ভারতের পক্ষে সবচেয়ে উপকারী বান্ধব প্রতিবেশী হিসাবে প্রতিপন্ন হবে। আজকে অনেকে বলে শুধু ভারত নয়, এই মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সমস্ত জায়গাতে ভারত সরাসরি নিরাপত্তার ক্ষেত্রে বিঘ্নিত হবে হয়তো, কিন্তু বাকি অর্থনীতির ক্ষেত্রে হবে না সামগ্রিকভাবে। কিন্তু বাকি অনেকগুলো দেশ যারা সামগ্রিকভাবেই অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, স্বাভাবিক। সেই জন্য এই জায়গাটাতে একটা সুন্দর শান্ত পরিবেশ না থাকলে, দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতির কথা বলছো, দক্ষিণ এশিয়ার যে ব্যবসায়িক উন্নতির কথা বলছো, দক্ষিণ এশিয়ায় যে শান্ত পরিবেশ, অশান্ত পরিবেশ থাকবে না। বাংলাদেশের শান্তি না থাকলে সকলেই কিন্তু এর একটা নেগেটিভ ছাপ তাদের মধ্যে গিয়ে পড়বে। তো স্বাভাবিকভাবে এখানে একটা শান্তিপূর্ণ সহাবস্থান অবশ্যই জরুরি। আর সেই জায়গা থেকে ভারত সব সময় চাইবে যে বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ থাকুক, কোনো অশান্তির বাতাবরণ থাকবে না। এবং না, এটাও ঘটনা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু ভারতই হবে। বাংলাদেশ অশান্ত থাকলে ভারত সবসময় কিন্তু অশান্ত থাকবে। কেন অশান্ত থাকবে? শুধু যে সীমান্ত নিরাপত্তায় একটা ভুল, সীমান্ত নিরাপত্তার চাইতেও আমি মনে করব অন্তত পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারতের বিশাল অঙ্কের ব্যবসায়িক কিন্তু সাফল্যতা, ঘুরিয়ে হয়তো ব্যবসা হবে, কিন্তু উত্তর ভারতের, উত্তর পূর্ব ভারতের সীমান্ত অঞ্চলগুলো কিন্তু একেবারে আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়বে। সেই জায়গাটাও কিন্তু অস্বীকার করার জায়গা নেই, কোনোভাবেই নেই। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের নাগরিকরা, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলের নাগরিকরা যে 4,500 কিলোমিটারের কথা বলছো, সেখানকার নাগরিকদের রুটি রুজি, সীমান্ত ব্যবসা যে হয়, যে মানে বাণিজ্য, মানে রপ্তানি আমদানি যে ব্যবসা হয়, অনেক লক্ষ লক্ষ মানুষ তাদের রুটি রুজির সঙ্গে জড়িয়ে। তো বাংলাদেশ অশান্ত থাকলে ভারত নিরাপত্তার খাতিরে সবকিছু বেড়াজাল দিয়ে আটকে রাখবে, তখন বাংলাদেশের ক্ষতি তো হচ্ছেই, ভারতের মানুষেরও তো ক্ষতি হবে। এটা তো অস্বীকার করা যাবে না। একদমই তাই। মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো? মোরাল অফ দ্য স্টোরি দাঁড়ালো যে নিরাপত্তা, অস্থিতিশীলতা সামগ্রিকভাবে প্রত্যেকটি দেশেরই অর্থনৈতিক কাঠামোর জন্য হুমকি স্বরূপ, এবং সেটি কিন্তু বিশ্ব গণমাধ্যম সে সমস্ত কারণেই বাংলাদেশের নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখছে। তাহলে সব মিলিয়ে সবগুলো মিডিয়া রিপোর্ট যদি আমরা আবার একটু বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে যে ভূ রাজনৈতিক বাস্তবতা একসঙ্গে একটা ছবির মতো করে এই গণমাধ্যমগুলো দেখাচ্ছে। কেউ বলছে যে সব ঠিক, এমনটি বলা যাচ্ছে না। আবার কোন মিডিয়া বলছে যে না, বাংলাদেশে এখনো সব শেষ হয়ে যায়নি, বরং নতুন শুরুর সম্ভাবনাও দেখছে কোন মিডিয়া। তবে
সবাই একই স্বরে বলছে যে বাংলাদেশ একটা সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে, সেটা আমরাও বারবার করে বলেছি। বিশ্ব দেখছে ভবিষ্যতের দিক নির্দেশ হিসেবে, ভারত দেখছে নিজের আঞ্চলিক স্বার্থ হিসেবে, আর বাংলাদেশ দেখছে নিজের গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা এবং স্থিতিশীলতার দিক থেকে। সুতরাং বলাই যায় যে এই নির্বাচনটি, অর্থাৎ বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নিজস্ব গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বিশ্বের কাছে ভবিষ্যতের দিক নির্দেশনা দেখাবে এবং অবশ্যই ভারতের সামনেও আঞ্চলিক স্বার্থ কতটা সুরক্ষিত করে সেটাও বাংলাদেশের এই 13 কোটি মানুষ ভোটাধিকারের মাধ্যমে দেখাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরমাশিস, তুমি দীর্ঘ সময় আমাদের সঙ্গে, আমাদের দর্শকদের সঙ্গে জুড়ে ছিলে। শেষ করব শুধু এই কথা বলেই, 12ই ফেব্রুয়ারি ভোট একদিনে নিশ্চিতভাবে শেষ হবে, কিন্তু এই ভোট কেন হলো, এই ভোট কি বদলাতে পারলো, আর এই ভোট নিয়ে বিশ্ব কেন এত সতর্ক, এই সব প্রশ্ন থাকবে হয়তো এই ভোটের পর আরো বেশ কিছুদিন। তাই আজ আমরা ভোটের ফলাফল নিয়ে নির্দিষ্ট কোনো গন্তব্যে পৌঁছলাম না, আমরা বরং আয়নায় তুলে ধরলাম আসলে কি হচ্ছে, কি হতে পারে। কারণ গণতন্ত্র বোঝার প্রথম শর্তই সব কণ্ঠের শব্দ শোনা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। আর এই ভিডিওর কোন মন্তব্য বা কোন মন্তব্যগুলোর সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত, মন্তব্যের কলামে প্রতিদিনকার মতো লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আর আজকেই চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি চ্যানেলটি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন।